আজকের এই মুহূর্তে বলার বলতে কি আছে বলুন তো, বলার মতো সিচুয়েশন তো নেই। এখন পরীক্ষা দিতে এসেছি, মেন্টালি ভাবেও একটা বাজে পরিস্থিতির মধ্যে আছি। আজকের দিনে আমরা যে জায়গায় দাঁড়িয়ে, আমরা গত 8 বছর চাকরি করার পরেও আজ আমাদেরকে কি করা হলো, এই পরীক্ষার মধ্যে ঠেলে দেওয়া হলো। তো আজকের পর, আজ সন্ধ্যার পরেই যে কি সিচুয়েশন হবে, কোন জায়গায় যাবে আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমাদেরকে জোর করে হয়তো এই পরীক্ষার মধ্যে বসিয়ে দেওয়া হলো। দেখা যাক যে এই পরীক্ষার মধ্যে আমরা কি করি। তবে আমার সতীর্থ আজকে প্রায় 12,000 আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আজকের একটা দিক হয়ে পড়েছে যে তাদের অস্তিত্বের জন্য লড়াই, যে তারা আর স্কুলে যেতে পারবে না। সেই জন্য আজকে আমাদেরকে দেখা যাক যে আমরা পরীক্ষায় বসতে বলছে ঠিকই আছে, কোর্টের অর্ডার, রাজ্য সরকারের অপদার্থতার একটা ফল আমরা আজকে বসতে যাচ্ছি। কিন্তু বসলেও আমরা বলবো যে সমস্ত সতীর্থদেরকে, আমাদেরকে আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রায় 12,000-এর উপরে আমাদের আজকে চাকরিরত শিক্ষক শিক্ষিকা আছেন, ওনাদেরকে আজকে বলবো যে পরীক্ষা যাই হোক না কেন, আপনারা আপনাদের মতো করে থাকবেন। আমাদের এই লড়াই হচ্ছে দীর্ঘ লড়াই। আজকে যে এই লড়াই আমাদের শেষ হয়ে যাচ্ছে এটা নয়, আমরা আগামী দিনে এর কিন্তু শেষ পর্যন্ত দেখে ছাড়বো। তবে পরীক্ষা, আমার চাকরি হয়ে গেল প্রায় 10 বছর, আগেও ছিলাম। যোগ্যদেরকে বারবার যে বাঁচানোর চেষ্টা করছে সরকার, সেখানে যোগ্যদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া হচ্ছে, মানে এটা তো কি বলুন তো, আমাদের সত্যি কথা বলতে যে আমাদের যে বিচার ব্যবস্থা, আমরা আজকে এই বিচার ব্যবস্থার মধ্যেও আঙুল তুলতে বাধ্য হচ্ছি। কারণ যেখানে যোগ্য অযোগ্য আজ লিস্ট দিচ্ছিল না, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দিচ্ছিল না, আজ যে লিস্টটা দেওয়া হলো তার মধ্যে আমরা বুঝতেই পারছি যে শাসক দলের একটা বেশি অংশ সেখানে যুক্ত ছিল বলেই আজ দিচ্ছিল না। কিন্তু সেটা বিচার ব্যবস্থায় আমরা আমাদেরকে অযোগ্য বলে প্রমাণ করতে পারলো না, অথচ আমাদেরকে কি করা হলো না, এই পরীক্ষার মধ্যে ফ্রেশারদের সঙ্গে ঠেলে দেওয়া হলো। যেটা আমরা 10 বছর আগে আমরা যখন ফ্রেশার ভাবে দিয়েছিলাম, তখন আমাদের যা মনোবল, যেভাবে যা পরীক্ষা দিয়েছিলাম, যেভাবে পড়াশোনার মধ্যে ছিলাম, আজকে এই পুঁথিগত আমরা যে শিক্ষা ব্যবস্থাটা, সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে এই ব্যবস্থাটা, কম্পিটিটিভ এক্সাম তো অনেক দূরের ব্যাপার না। তাও আমরা বসছি, কোর্টের অর্ডার নিয়ম সেই মতো আমরা বসে যাচ্ছি। দেখা যাক আগামীতে কি হয়। সেটাই নিয়ে মানে কতটা নিশ্চিত যে এবারের পরীক্ষাটাও গতবারের মতো আবার কোর্ট, সেটা অবশ্যই। যারা স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে, আমাদের মধ্যে স্বচ্ছতার অভাব দীর্ঘদিন ছিল, আছে, এখনো যা পরিস্থিতি, আমাদের যে অ্যাডমিট প্রফেশনাল এবং এখনো আদৌ অযোগ্যরা সবাই পরীক্ষা দিতে পারছে না, এটাও আমরা বুঝতে পারছি না। কারণ কেউ ফ্রেশার দেখবেন, অযোগ্য হয়তো 11-12-এ ছিল, সে 9-10 ফর্ম ফিল আপ করেছে কিনা ফ্রেশার হিসেবে, সেটা আমরা এখন বুঝতে পারছি না। তার অ্যাক্টিভিশন আমরা করব এবং শেষ পর্যন্ত এটা আমরা দেখব। ওখান থেকে তো আমরা এখনো সরিনি। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে পরীক্ষাটা হচ্ছে, এটা হচ্ছে SLST 2। আমরা যেটার মাধ্যমে নিয়োগ হয়েছিলাম সেটা হচ্ছে SLST 1। SLST 1-এর এখনো কোনো নিষ্পত্তি হয়নি, কারণ আমরা ফার্দার যে আইনি প্রসেস আছে সেই প্রক্রিয়ার মধ্যেও আমরা যাবো। রাস্তার আইনি লড়াইও আর রাস্তার লড়াইও আমাদের চলতে থাকবে। কারণ একটা কথা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে টেন্টেডদের তালিকা প্রকাশিত হয়েছে। আমরা যারা আনটেন্টেড, অর্থাৎ কোনো রকম স্বজন পোষণ বা নেতামন্ত্রীকে ঘুষের বিনিময়ে আমরা চাকরি পাইনি, তাদেরকে আবার পরীক্ষায় বসাচ্ছে। আমরা সেইভাবে দেখছি না। মানে মুখ্যমন্ত্রী চাইবেন, রাজ্যের সরকার চাইবে যে তার পাপের ভাগিদার আমাদেরকে করার জন্য বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমাদেরকে এদিকে ফেলে দিয়েছে। তো আমরা বলছি না, আপনার পাপের ভাগিদার আপনাকেই হতে হবে। আমরা অন্য যে সমস্ত ইন সার্ভিস ধরো টিচাররা, তারা একটা সিটে ভ্যাকেন্সির এগেন্সে তারা চাকরি করতো, তারা আবার কি হতো না, নতুন কোনো অ্যাডভার্টাইজমেন্ট হলো তারা আবার পরীক্ষায় বসতো। আমরা এরকমভাবে বিষয়টাকে নিচ্ছি। তো আমরা SLST 1 থেকে সরছি না। আমরা SLST 1-এরই টিচার। SLST 2-তে আমরা একবার দেখতে এসেছি, আমরা পরীক্ষা হলে এসেছি, পরীক্ষাটা দিতে এসেছি। তার মানেই নয় যে আমরা SLST 1টা ভুলে গেছি। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন মানে চেয়ারম্যানের এই যে বড় বড় কথা, কারণ গতবারেও যখন পরীক্ষাটা হয়েছিল, আপনারা যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আপনারা দেখেছেন যে পরীক্ষা কেন্দ্রের মধ্যে কোনো রকম কোনো গণাটকাটিও হয়নি, পরীক্ষার কোশ্চেনপত্র পরিষ্কার কোশ্চেনপত্র কোনো ফাঁস হয়নি, এরকম কোনো অভিযোগই ছিল না। পরবর্তীকাল অভিযোগগুলো কোথা থেকে এসছে? র্যাঙ্ক জাম্পিং কীভাবে হয়েছে, কীভাবে ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, কীভাবে হচ্ছে সাদা খাতায় চাকরি পেয়েছে, সেগুলো তো পরে হয়েছে। এগুলো দেখিয়ে লাভটা কী হবে?
মানে এখন দেখা যাচ্ছে চেয়ারম্যান ঘুমিয়েছিলেন, চেয়ারম্যান কুম্ভকর্ণ ছিল। তো একটা জিনিস বলতে পারেন যে আমরা যে ধারাবাহিক আন্দোলন করেছি, SLST 1-এর যে সমস্ত টিচার, আনটেন্ডেড টিচার, নন টিচিং স্টাফরা আমরা আন্দোলন করেছি, তাতে চেয়ারম্যান ওই লাল বিল্ডিংয়ের মধ্যে যে ঘুমিয়েছিলেন, কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছিলেন, তার ঘুমটা আমরা ভাঙাতে পেরেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা অপদার্থ অযোগ্য যে রাজ্য সরকার এবং তার অধীনস্থ কমিশন, প্রত্যেকে যারা বলেছিল যে একটা অপদার্থ ভাঁড় শিক্ষামন্ত্রী আছে, মানে ব্রাত্য বসু, তিনি বলেছিলেন যে দুর্গাপূজা নাকি বছরে বছরে পরীক্ষা করতে হবে, যাক দুর্গাপূজার আগে ওদের ঘুমটা ভাঙাতে পেরেছি। তো এরপরে পশ্চিমবঙ্গে সরকারে ক্ষমতায় থাকতে গেলে বেসিক যে কাজগুলো আছে, শিক্ষার দিকে নজর দিতে হবে, স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। এসব না হলে কিন্তু পশ্চিমবঙ্গে আনটেন্ডেড টিচার, নন টিচিং স্টাফরা দেখিয়ে দিচ্ছে আন্দোলন কীভাবে করতে হয়। ভবিষ্যতে কিন্তু ধারাবাহিক এভাবে আন্দোলন চলতে থাকে।